নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এরকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন ঘোষবাবু তদন্তে উদ্ঘাটন করেন সমরেশকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলা হয় দুর্নীতির ফাইল দখলের উদ্দেশ্যে। অরূপ চট্টোপাধ্যায় ও রতন হালদার এই ষড়যন্ত্রে জড়িত। রুনুকেও বাইক দুর্ঘটনার ছলে হত্যা করা হয়, কারণ সে সব জেনে গিয়েছিল। সরলাকে ভয় দেখাতে অরূপ প্রযুক্তির মাধ্যমে চিঠি ও ভুয়া শব্দের ব্যবহারে ভূতের বিভ্রাম তৈরি করে। কিন্তু ঘোষবাবুর যুক্তি, ধৈর্য ও প্রমাণের ভিত্তিতে সত্য সামনে আসে। আদালতে পেশ হয় ডায়াজিপামের ফরেনসিক রিপোর্ট, স্বীকারোক্তি, দুর্নীতির ফাইল ও প্রযুক্তির প্রমাণ। বিচারক ঘোষবাবুর তদন্তের প্রশংসা করেন এবং অভিযুক্তদের হেফাজতে পাঠান। শেষে ঘোষবাবু বলেন, প্রযুক্তি দিয়ে মিথ্যে তৈরি করা যায়, কিন্তু সত্যকে ঢেকে রাখা যায় না। যতদিন সাহসী ও যুক্তিবাদী মানুষ থাকবে, ততদিন সত্য উন্মোচিত হবেই। চলুন শুরু করা যাক মধ্যরাত্রির মিথ্যে গল্পের পঞ্চম পর্ব। রায়গঞ্জ থানার অফিস ঘরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। ঘোষবাবু নিজের ডেস্কে বসে আছেন। টেবিলের ওপর ছড়ানো বিভিন্ন নথি, সমরেশ চক্রবর্তীর মেডিকেল রিপোর্ট, রুনুর ফাইল, অরূপ রতনের স্বীকারোক্তি। কিন্তু তবুও কোথাও যেন অসম্পূর্ণ একটা অনুভূতি, যেন কোনো কিছুর শেষ হয়নি। ঘোষবাবু এক মুহূর্ত থেমে নিজের চিরাচরিত গম্ভীর স্বরে বললেন, সবটা জানলাম বটে, কিন্তু রুনুর হাতে থাকা ফাইলে এমন কিছু তথ্য ছিল যা নিয়ে সে ভয় পাচ্ছিল। সেটা ঠিক কি ছিল? অরিন্দম পাশে বসা জিজ্ঞেস করলেন, আপনার মনে হচ্ছে কোনো কিছু বাদ পড়ে গেছে? ঘোষবাবু বললেন, হ্যাঁ, রুনু কেবল দুর্নীতির কথা বলেনি, সে বলেছিল কিছু বিপজ্জনক লোকার কথা, আর সমরেশের শেষ চিঠিতে তারা বিপজ্জনক বলেছিল। প্রশ্ন হল, এই তারা কারা? ঘোষবাবু এবার ফের পর্যালোচনা করলেন সেই প্রিন্টেড ফাইলের প্রতিটি পৃষ্ঠা। তার চোখ আটকে গেল একটা জায়গায়। WC14 ফাইল, মোবাইল টাওয়ার নির্মাণের নামে জমি দখল ও মালিকানা জাল কাগজে পরিবর্তন। এই দলিলে দেখা যাচ্ছে মালিকপক্ষ হিসেবে এক সংস্থার নাম, গাউরাঙ্গা ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড। এই নাম আগে কোথাও উঠে আসেনি। ঘোষবাবু দ্রুত রাজ্য ব্যবসা রেজিস্ট্রির তথ্য খুঁজে দেখলেন। গাউরাঙ্গা ইনফ্রাটেকের মূল ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য, সেই ব্যক্তি যার বাড়িতে রতন লুকিয়েছিল। ঘোষবাবুর চোখে এবার দৃঢ়তা ফিরে এলো। অর্থাৎ শুধু অরূপ নয়, এর পেছনে একটা বড় গোষ্ঠী ছিল যারা দুর্নীতির মাধ্যমে জমি কেলেঙ্কারিতে জড়িত, এবং সমরেশ, রুনুর মতো সচেতন কর্মচারীরা তাদের জন্য হুমকি। তিনি বললেন, এই নাটক এখনো শেষ হয়নি অরিন্দম, আমাদের আরেক দফা খনন দরকার। পরের দিন ঘোষবাবু এবং অরিন্দম গিয়ে উপস্থিত হলেন গাউরাঙ্গা ইনফ্রাটেকের অফিসে। অফিস চকমকে, আধুনিক, কিন্তু ভেতরে কর্মচারীরা কেমন যেন সতর্ক। ঘোষবাবু কড়া স্বরে রিসেপশনিস্টকে বললেন, আমরা সিআইডির বিশেষ তদন্তে এসেছি। কোম্পানির আর্থিক হিসাব, জমির কাগজপত্র এবং প্রজেক্ট সংক্রান্ত নথি আমরা খতিয়ে দেখব। প্রথমে অফিস কর্তৃপক্ষ বাধা দিতে চাইলেও ঘোষবাবু সঙ্গে আনা আদালতের সার্চ ওয়ারেন্ট দেখালে বাধ্য হয় অফিস খুলে দিতে। তদন্তে পাওয়া গেল একাধিক জমি দখলের ফাইল, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের নাম উল্লেখ, কিছু গোপন নথি যেখানে উল্লেখ আছে সমরেশ বাধা দিচ্ছে, রুনু খুব জানে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘোষবাবু কাগজগুলো নীরবে দেখে বললেন, এই ফাইলগুলো আদালতে পেশ করলেই শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটা একটা বৃহৎ অপরাধ চক্রের মুখোশ উন্মোচন করবে। এদিকে রায়গঞ্জ থানায় সরলা আসেন এক চিঠি নিয়ে। চিঠিটি সমরেশের একটি পুরনো ডায়েরির অংশ। সরলা সেটা তার পুরনো ট্রাঙ্কে পেয়েছেন। সেখানে লেখা ছিল, যদি আমার কিছু হয়, দয়া করে সরলাকে রক্ষা করো। আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে, ওরা আমাকে ছাড়বে না, কিন্তু আমি রুনুকে বলে দিয়েছি সবকিছু। ফাইলটা ওর কাছে আছে, হয়তো কোনোদিন কেউ সাহস করে তদন্ত করবে, তখন সব প্রমাণ পাবে। ঘোষবাবুর গলায় একটাই শব্দ এলো, সত্য। পরবর্তী আদালতের শুনানিতে ঘোষবাবু জমা দিলেন নতুন প্রাপ্ত তথ্য ও দলিল। কৌশলী জানালেন, শুধু অরূপ বা রতন নয়, গাউরাঙ্গা ইনফ্রাটেকের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
অরূপ জবানবন্দিতে জানাল, আমাদের ওপরে চাপ ছিল, আমরা চাইনি সমরেশ বা রুনু মারা যাক, কিন্তু তাদের থামাতে হতো। এই ফাইল যদি বাইরে চলে যেত তাহলে পুরো সিন্ডিকেট ধরা পড়ে যেত। বিচারক বললেন, এই আদালত বুঝেছে এটা একটি পরস্পর সংযুক্ত অপরাধ, যেখানে টাকার লোভ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা মিলে দুই নিরীহ জীবন শেষ করেছে। দিন যায়। রায়গঞ্জ থানার কনফারেন্স রুমে ঘোষবাবু চুপ করে জানালার দিকে তাকিয়ে আছেন। বাইরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। অরিন্দম এসে বললেন, ঘোষবাবু, এতদিন পরে সবটা স্পষ্ট হল। ঘোষবাবু একটু হেসে বললেন, একটা মৃত মানুষের কণ্ঠস্বর আমাদের টেনে আনল জীবন্ত দুর্নীতির খোঁজে। সবটা খুব নাটকীয়, তাই না? কিন্তু শেষে আপনি সত্য আনলেন সামনে। ঘোষবাবু নাড়া দিলেন, আমি কিছুই করিনি। সত্য নিজেই জানিয়েছিল সে কোথায় আছে, শুধু তাকিয়ে থাকতে শিখলেই তাকে দেখা যায়।